আব্বা আম্মার বিয়ের পর আব্বা একটা কাজ প্রতি শুক্রবার করত। সেটা হলো প্রতি শুক্রবার আম্মা গোসল করে আব্বার সামনে বসতো আর আব্বা অনেক যত্ন করে আম্মাকে চুল আঁচড়ে দিত, তেল দিয়ে দিত, ঝুঁটি করে দিত, পায়ে আলতাও লাগিয়ে দিত। কাজটা আব্বা অনেক সময় নিয়ে করত। বাড়ির উঠানে মাদুর পেতে পাশে ক্যাসেট প্লেয়ারে বাংলা সিনেমার গান বাজতো। পুরো সপ্তাহে সেই সময়টায় আম্মার হয়ে যেত। তো একবারের ঘটনা বলি, সেবারের ভয়াবহ সাইক্লোনের কথা। আব্বা তখন চট্টগ্রামে চাকরি করে আর আমরা থাকি ফেনীতে। আমার বয়স 4 বছর তখন। সাইক্লোনের রাতটা ছিল ভয়ঙ্করতম একটা রাত। প্রতি বৃহস্পতিবার রাতে আব্বা আসতো, শুক্রবার থেকে চলে যেত। কিন্তু সেদিন রাতে সাইক্লোনের কারণে আব্বা আসবে না, এটা শিওর। আমরা সবাই রেডিওতে শুনছি সাইক্লোনের খবর। 7 নম্বর বিপদ সংকেত, 8 নম্বর বিপদ সংকেত, নোয়াখালী উপকূলে নাকি লাখো মানুষ মারা গেছে। আমি দাদা দাদির মাঝখানে বসে আছি, যদি সাইক্লোন নিয়ে যায়। রাতের বাজে 11টা, হঠাৎ দরজায় ঠকঠক। কে এত রাতে? দাদা বলল, ঝড়ের রাতে নাকি ডাকাত পড়ে। বৃষ্টির শব্দে ওপাশের মানুষটা কি বলছে বোঝা যাচ্ছে না। একটু পর ভয়ে ভয়ে দাদা দরজা খুলল। কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আব্বা। আম্মার চোখটো কপালে। তুমি না আসবে না কালকে? না শুক্রবার? কিভাবে এসেছো? বাস পাইছো? ট্রাফিক সামনে বসে চলে এসেছি। তুমি কি পাগল? তো আমি না আসলে তোমার খোপা করে দেবে কে? তখন বুঝিনি, বড় হওয়ার পর প্রায়ই ভাবি আব্বার এই পাগলামিটার কথা। 8 নম্বর সিগন্যালের ঝড়ের রাতে এক ত্রিশার্ধ যুবক ট্রাফিকের সামনে চেপে বাড়ি যাচ্ছে, কারণ সে প্রতি শুক্রবারে তার সহধর্মীকে পায়ে আলতা পরিয়ে দেয়, খোপা করিয়ে দেয়। আমাকে কখনো কেউ যদি ভালোবাসার মহাকাব্য শোনাতে বলে, আমি রোমিও জুলিয়েটের বলিউডে চরম রোমান্টিক সিনেমার ধারে কাছে না গিয়ে আব্বা আম্মার এই ঘটনাটাই শোনাবো। ভালোবাসা হবে এমন সহজ সরল সোজা সাপটা। গল্পটা বললাম কিছুদিন আগে। আমার এক বন্ধু আমার কাছে আইডিয়া চেয়ে বসলো। দোস্ত, প্রপোজ দিয়ে কি করলে ভালো হবে? মানে আজকাল নাকি রিং টিং পরিয়ে প্রপোজ করার ফ্যাশন চলছে। তোর মন কি চাইছে? না, মানে হাল ফ্যাশনে চলতে হইব তো। ভালোবাসায় আবার ফ্যাশন কিরে? ভালোবাসা হবে স্বতঃস্ফূর্ত, যার মনের মতো। পৃথিবীতে 600 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন 600 কোটি রকম, তেমনি প্রত্যেকটা মানুষের ভালোবাসাটাও হবে আলাদা আলাদা, ইউনিকে। যেমন আমার দাদার প্রতি আমার দাদির ভালোবাসা ছিল নিজের হাতের সোয়েটার সেলাইয়ের মতো। সারা বছর দাদি কুশি কাটা দিয়ে অল্প অল্প করে যে সোয়েটারটা বানাতে শীতের জন্য, আসলে দাদা সেটা পড়তে পারে। একবার দাদা ভাই মারা গেল, সারা বাড়িতে বিলাপ। দাদিও কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সোয়েটার সেলাচ্ছে। সামনে শীত, দাদার গায়ে নতুন সোয়েটার উঠা লাগবে। মানে সাবকনশাস মাইন্ডের দাদি, এটা একদম গেঁথে গেছে। আমার দাদি ছিল অশিক্ষিত। ইনস্টাগ্রাম ফেসবুকে তো দূরের কথা, মোবাইলও বুঝতো না, টিভি দেখতো না। কিন্তু আমার দাদা পতির দাদি ভালোবাসা প্রকাশের এই আইডিয়াটা দাদিকে এয়ারটেলের নাটক কিংবা ফেসবুকের কোনো কাপলকে দেখে নিতে হয়নি। ওয়ান পিস মেড আইডিয়া ছিল। নিজ মাথা থেকে যা বের হয়েছে সেটাই করেছে। আবার আব্বাকেও কোনো নাটক কিংবা চলতি ফ্যাশনের কিছু থেকে প্রতি শুক্রবারে আম্মাকে চুলে তেল মেখে দেওয়ার আইডিয়া নিতে হয়নি। বাঙালি মধ্যবিত্ত চিরকালে এমন রোমান্টিক ছিল। উল্টো এইসব খুচরো গল্পকে নাটকে ধারণ করেছে অনেকে। প্রেম করে ভালোবাসা শেখানোর জন্য বাঙালির টয়লাইট প্রাচ্যের ফ্যাশন কিংবা কোনো আল্ট্রা মডার্ন কাপল কি করে সেইখানে যে খোঁজা লাগে না। ভালোবাসা থাকে দাদির কাটার প্রতিটা সুতোর প্যাচে। ভালোবাসা থাকে স্ত্রীকে আলতো করে চুল আঁচড়িয়ে দেওয়া, পায়ে আলতা পরিয়ে দেওয়া, ছুটে যাওয়া যুবকের ভেজা চুলে। সেই ভালোবাসার ঠিকানা খুঁজে পাক ছেলে মেয়েরা। ভালোবাসা থেকে যেমন তেমন স্পেশাল কিছুই না। পরনের চেয়ে সাধারণ জামাটা সারাদিন সুটবুট থাকলেও রাতে যে জামাটা না পরলে ঘুম আসে না। ভালোবাসা হোক সারাক্ষণ কিছু অক্সিজেনের মতো, যার অস্তিত্বের কথা কেউ বলে না, কিন্তু যা না থাকলে জীবন চলে না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন।